এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ভাগ্যের নির্মমতার শিকার একটা মেয়ের জীবনে ঝড়ো হাওয়ার মতো দ্বিতীয়বার এলো প্রেম। ভালোবাসায় রঙিন হয়ে উঠল তার দুনিয়া, কিন্তু বাস্তবতা যে আরো কঠোর। মেয়েটির সেই রঙিন জীবনে নজর পড়ল এক কালো ছায়ার। অফিসে যাবে না? ছোট বোনের ডাকে ডায়েরি থেকে চোখ তুলে পেছনে তাকায় মহুয়া। দ্রুত ডায়েরিটা লুকিয়ে ফেলে। মিম বড় বোনের চোখের পানি দেখে ব্যস্ত পায়ে কাছে চলে এলো। কি হয়েছে তোমার? আজ এতগুলো বছর পর তোমার চোখে পানি? কিছু কি হয়েছে আপু? মিম বড় বোনের চোখে পানি দেখে ব্যস্ত পায়ে কাছে এসে বলল। মহুয়া তাচ্ছিলের হাসি দিয়ে চোখের পানি মুছে ফেলল। মিমের দিকে তাকিয়ে বলল, বাবু কই? এখনো ঘুমিয়ে আছে। ঘুম ভাঙলে ওকে ব্রাশ করিয়ে তুই ভার্সিটিতে চলে যাস। মহুয়া ডায়েরিটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। মিমের মনে হলো তার বোন যেন ওর কাছ থেকে পালিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো মিম। কখন কার জীবন পাল্টে যায়, ভাগ্য কোথায় নিয়ে যায় কেউ বলতেই পারে না। মহুয়া শাড়ির আঁচল ঠিক করে মায়ের রুমে প্রবেশ করল। রাবেয়া বেগম নাতনিকে বুকে নিয়ে শুয়ে আছেন। মহুয়া ডাকতে গিয়েও ডাকলো না, আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে রিস্কার জন্য। কিছু সময় দাঁড়াতেই একটা রিস্কা দেখা পেল। রিস্কায় উঠতেই রিস্কা চলতে শুরু করলো গন্তব্যের দিকে। মহুয়া রাস্তার পাশে চোখ ফেলতেই বুক কেঁপে উঠল। এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো, আবার তাকালো রাস্তার পাশে। বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে একটা যুবক। মহুয়ার রাগে চোখ মুখ লাল হয়ে গেল। ইচ্ছে করলো এই চোখ দিয়ে এই যুবককে শেষ করে দিতে, পৃথিবী থেকে বিলীন করে দিতে। আজ ওর পরিস্থিতি ভিন্ন হতো, জীবন সুন্দর হতো যদি না এই কালো ছায়া ওর জীবনে পা রাখতো। মহুয়া রাগে বিড়বিড় করে বলে ওঠে, আহিন। ছাদের রেলিং এর উপর বসে গিটারে টুংটাং শব্দ তুলে একটি মেয়ে, চুল ছাড়া এলোমেলো দৃষ্টি আকাশের পানে তাকিয়ে গান ধরলাম। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। আগুন জেলে পড়লাম আমি, দিলাম তাতে ছাপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো হাতে। গান বন্ধ করে হাতের দিকে তাকালো। পাশেই বিয়ের কার্ডটা অবহেলায় পড়ে আছে। ছোঁয়া। নিজের নাম কারো মুখে শুনেও ছোঁয়া কোনো রেসপন্স করলো না। সে আগের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিয়ের কার্ডের দিকে। কি সুন্দর করে ভালোবেসে বানিয়েছে কার্ডটা। আজ এই কার্ডে ওর নাম থাকার কথা। আজ তো ওর হাতে মেহেদির রঙে রঙিন হওয়ার কথা। আজ তো ওর প্রিয় মানুষটির হলুদে নিজের শরীর ছুঁয়ে যাওয়ার কথা। তাহলে আজ ওর জায়গায় অন্য কেউ কেন? ছোঁয়ার নিজেকে কেমন পাগল পাগল মনে হলো। গিটার হাত থেকে ফেলে রেলিং এর থেকে নিচে তাকালো। 4 তলা থেকে পড়লে কি সে মুক্তি পাবে যন্ত্রণা থেকে? ছোঁয়া আর কিছু ভাবতে পারল না। লাফ দিতে গেলে কেউ একজন ওর হাত ধরে টান দিয়ে রেলিং থেকে নিচে ফেরিয়ে দিল। ছোঁয়া ছাদে পড়ে হাতে ব্যথা পেল, তাও কোনো শব্দ না করে উপরে তাকালো। মেঘলা রেগে বলে উঠল, তোমার সমস্যা কি? ভয় বলতে কি কিচ্ছু নেই। আর যদি কিছু হয়ে যেত? এটা কেমন পাগলামি ছোঁয়া? তুমি বাচ্চা না। রেলিং এর ওপর এভাবে কেউ বসে? ছোঁয়া চোখের পানি মুছে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল। মেঘলা ছোঁয়ার পাশে বসল। ছোঁয়া নিজেকে সামলাতে না পেরে মেঘলাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করল। আজে ওর মহুয়াকে খুব বেশি প্রয়োজন আছে। কোথায় আছে মহুয়া? ও কি বেঁচে আছে? মেঘলা নিজের কান্না পেল। এই চঞ্চল মেয়েটার জীবনে কেন এমন হলো? ভালোবাসা তো পাপ নয়,
তবুও কেন এত যন্ত্রণা দেয়? এই যে চোখের সামনে প্রিয় মানুষের বিয়ে দেখার চেয়ে কষ্টের কিছুই নেই। এটা যে মৃত্যুর যন্ত্রণা চেয়েও কষ্টের, অথচ বিপরীত মানুষটি কত আনন্দে আছে নতুন হবু বউ নিয়ে। কথাই বলে না, যেই পুরুষের নাকে লেগে আছে হাজারো নারীর ঘ্রাণ, সেই পুরুষ কিভাবে বুঝবে এক নারীর টান? আজ যেন নির্জনের মাঝে সেই সব পুরুষদের খুঁজে পেল মেঘলা। তোমাকে নিতে এসেছে তোমার মামা মামি, নিচে চলো। ছোঁয়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। লম্বা করে শ্বাস নাও, তুমিও দেখিয়ে দাও তুমি দুর্বল নাও। সে পারলে তুমিও পারো। প্লিজ ছোঁয়া, তোমাকে আর এভাবে দেখতে পাচ্ছি না। আমি কখনো ভাবতেও পারিনি প্লিজ ভাবি, ভাগ্য আমার খারাপ। আমি কেন অন্য কাউকে দোষ দেব? সে আমার নয়, আমি মেনে নিয়েছি আমার নিয়তি। আমি দুর্বল নই, তার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি মামা মামিকে বলো আমি আর আমার আম্মু কাল সকালে আসে। তুমি আসবে এটাই অনেক ছোঁয়া। নিজেকে শক্ত করো, নিজেকে সময় দাও, নিজের কাছে মন দাও। আজ কতদিন হসপিটাল যাও না? এভাবে অনিয়ম করলে পেশেন্টের কি হবে? ছোঁয়া বুঝল মেঘলা কথা ঘুরিয়ে ওকে এই যন্ত্রণার দুনিয়ায় কিছু সময়ের জন্য ভোলাতে চাচ্ছে। ছোঁয়া হাসল। মেঘলার ফোন বেজে উঠলো। ফোনে তাকিয়ে দেখে শ্রাবণ কল দিয়েছে। মেঘলা ফোন কেটে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া বসা থেকে উঠে মেঘলার দিকে হাত বাড়িয়ে দিল। উঠে আসো, প্রেগনেন্ট অবস্থায় রাতে ছাদে থাকা ভালো না। মেঘলা 7 মাসের পেটটা নিয়ে ছোঁয়ার হাত ধরে উঠে দাঁড়ালো। ছোঁয়া নিচে আসতে আজাদ চৌধুরী আর আমেনা বেগমকে দেখল। নিরুপমা চুপচাপ রান্না করছেন তাদের জন্য। ছোঁয়াদের নতুন বাসার রুমগুলো ছোট ছোট, 2 রুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, একটা বাথরুম। 2 মামের এতেই সুন্দর চলে যায়। এই প্রথম আজাদ চৌধুরী এসেছেন বোনের বাড়িতে। ছোঁয়া মামা মামিকে সালাম দিয়ে কথা বলে মায়ের কাছে রান্নাঘরে গেল। পিছু পিছু মেঘলাও গেল। নিরুপমা মেঘলাকে বকা দিয়ে সোফায় বসালো। এই সময় কোনো কাজ করা ঠিক নয়, সাবধানে চলতে হয়। আমেনা বেগমকেও বকা দিয়ে বললেন, কেন মেঘলাকে সাথে করে নিয়ে এসেছো? বৌমা আমার কথা শুনলে তো আপা, আমি নিষেধ করেছিলাম, তাও ছোঁয়াকে নিতে এসেছে। নিরুপমা হাত থেমে গেল। নিজেকে সামনে একটু হাসার চেষ্টা করে বলে উঠল, বুঝলাম না ভাবি। আমরা এসেছি তোকে আর ছোঁয়ামাকে নিতে। নিরুপমার শক্ত গভীর কণ্ঠে বলে উঠল, ক্ষমা করুন ভাই, আমার মেয়ে কখন এই বাড়িতে পা রাখবে না। আপনারা এসেছেন খুশি হয়েছি, এই বিষয়ে আর কোনো কথাও আমি চাই না। আজাদ চৌধুরী কিছু বলতে গেলে আমেনা বেগম চোখের ইশারা নিষেধ করলেন। ছোঁয়া রান্নাঘর থেকে মায়ের সব কথা শুনলে হঠাৎ করে নরম মনের মাটা আজ কত কঠিন হয়ে গেছে। ছোঁয়া নিজেকে খুব ভাগ্যবতী মনে করে এমন একজন মা পেয়ে, যে কিনা যে কোনো বিপদে ঢাল হয়ে এসে দাঁড়ায় ছোঁয়ার সামনে। মেঘলার ফোনে আবার কল আসলো শ্রাবণের। হ্যালো, সত্যি? ঠিক আছে। কল কেটে মেঘলা আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আব্বু আপনার দেশে আসছে। আমিনা বেগম নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আজ কতগুলো বছর পর ছেলে আসবে শুনলেন। তুমি মজা করছো তাই না বৌমা? না আম্মু, সত্যি বলছি, আজ রাতেই আসছে। আমিনা বেগম খুশিতে কাঁদতে শুরু করলেন। আজ 5 বছর পর ছেলেটার রাগ, অভিমান আর এক বুক কষ্ট নিয়ে দেশ ছেড়েছিল। এই 5 বছরে কারোর সাথে 1 মিনিট কথাও বলেনি। আমিনা বেগম সাথে সাথে বিদায় নিয়ে বের হয়ে গেলেন। নিরুপমা জোর করলেন না থাকতে, আহনাফ এসেছে তাই। নিরুপমাও খুব যত্ন করে নিজের চোখের পানি আড়াল করে নিল। যে বাড়ি থেকে এত অপমানিত হয়ে বের হতে হয়েছে, সেই বাড়িতে আর কখনো তাদের ছায়া পড়বে না, তাদের ছায়াও পড়বে না। রাত 10টায় বাড়ি ফিরল মহুয়া। সাথে সাথে ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে জড়িয়ে ধরল মহুয়াকে। আদুরে গালগুলো মহুয়ার কাঁধে রেখে বলে উঠল, মামা ডিম আমাতে মেরেছে। বাচ্চাটা সকল অভিযোগ শুনল মহুয়া মন। তারপর কাঁধ থেকে মাথা তুলে গালে পাপ্পি দিয়ে বলে উঠল, আমার আলভি আব্বুকে খালামণি মেরেছে। খালামণিকে ইচ্ছে মতো মেরে দিব আম্মু। আলভি বুঝদার বাচ্চার মতো মাথা দুলালো। পেছনে কোমরে হাত দিয়ে কালি মাখা মুখে দাঁড়িয়ে আছে মিম। একে তো ওকে ডিম বলেছে, ওর এত সুন্দর নামটাকে ডিম বানিয়ে দিল। সাথেও ঘুমিয়েছিল। এই বিচ্ছু গিয়ে সারা মুখে কালি মেখে কিলকিল করে হাসতে শুরু করলো।
মিম আয়নায় নিজের মুখ দেখে শুধু রেগে তাকিয়েছে, তাতেই এই ছেলে মাকে দেখে অভিনয় শুরু করেছে। আলফি মিমের রাগী মুখের দিকে তাকে মুখ টিপে হেসে চোখ মারলো, তাতে মিমের মুখ হাওয়া হয়ে গেল। এই ছেলে সারাদিন টিভি দেখে পাথর হয়ে যাচ্ছে। মহুয়া মিমের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তোর এই অবস্থা কেন? তোমার ছেলেকে জিজ্ঞেস করো, সব তো আমার নামে বিচার দিল, নিজে কি করেছে সেটাও বলুক। মিমের রাগী ধমকে ভয় পেয়ে আলফি মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল, এক চোখ দিয়ে তাকিয়ে রইল মিমের দিকে। রাবেয়া বেগম মহুয়ার জন্য খাবার গরম করে ডাকল। মহুয়া ফ্রেশ হয়ে আলভিকে নিয়ে টেবিলে বসল। তোমরা খেয়েছো? আর তুমি? মা কতবার নিষেধ করেছি আমার জন্য অপেক্ষা করো না, আমার আসতে রাত হয়ে যায়। তুই বুঝবি না মায়ের কি টেনশন হয় সন্তানের জন্য। সারা দিন কি খেলি না খেলি, নতুন শহরে একা, এত রাতে অফিস থেকে একা আসতে হয়। মা নতুন কোথায়, আজ 5 বছর এই শহরে। তোমার এখনো নতুন মনে হয়? আসো বসো, আগে খেয়ে নাও। আলভি চুপচাপ তাকিয়ে দেখছিল, মামের কথা শুনছিল। সে তো কিছুই বুঝে না, শুধু টেপ টেপ করে তাকিয়ে থাকে। মহুয়া খাওয়া শেষ করে রুমে আসলো, মোবাইলটা হাতে নিয়ে দেখলো অপরিচিত নাম্বার থেকে মেসেজ। কতদিন এই 4 দেয়াল আমাকে বন্দি করে রাখবে? তোমার থেকে দূরে সরিয়ে রাখবে? পালিয়ে বেড়ালেই কি বাঁচা যায়? ওই জেলখানার 4 দেয়াল আমাকে আটকে রাখতে পারেনি। ফিরেছি তোমার দরজায়, আমার সন্তানের কাছে। মহুয়ার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল, ভয় ঘৃণায় কেঁপে উঠল সারা শরীর। তাহলেও কি সত্যি দেখিয়েছিল সকালে? মাহিন ছাড়া পেল কবে? আর ওকে খুঁজে পেল কিভাবে? 5 বছর আগে সেই কালো অধ্যায় কি আবার জীবনে আসতে যাচ্ছে? মহুয়া আলভিকে বুকের সাথে চেপে ধরে বলে উঠল, এই সন্তান আমার। আর ব্রিজের উপর বসে একের পর এক সিগারেটের টানে ভেতরে ঠোঁট পোড়াচ্ছে নির্জন। সাজ্জাদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্জনের দিকে। এভাবে আমাকে দেখার কি আছে? আগে কখনো দেখিসনি? সাজ্জাদ নিজেও সিগারেটের টান বসিয়ে ধোঁয়া আকাশে উড়িয়ে দিল। নির্জন উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। সাজ্জাদ রেগে গেল। তোর সমস্যা কি? মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, এখানে নিজেও কষ্ট পাচ্ছিস। ভালোই যদি বাসিস তাহলে অন্য কাউকে বিয়ে কেন করছিস? নির্জন তার ছেলের হাসি দিয়ে বলে উঠল, কে বলেছে ভালোবাসি? ও ওই মেয়েদের মতোই, যাদের সাথে খেলা করা যায়, বিয়ে নয়, টাইম পাস ছিল, আর কিছু নয়। সাজ্জাদ নির্জনের গলার চেপে ধরল। ছি, তুই আমার বন্ধু ভাবতেই নিজের প্রতি ঘিরে আসছে। সোয়ারের সাথে প্রেমের অভিনয় কেন করেছিস? ওকে কেন ঠকালি? তোকে বন্ধু ভাবতেই আমার লজ্জা লাগছে। এমন একটা নিষ্পাপ পবিত্র ফুলকে কেন ছুঁড়ে ফেলে দিলি? মেয়েটার কথা একটা বার ভাব, সব শেষ করে ফিরে যা। কি সমস্যা খুলে বল। মেয়েটা তো তোর কাছে আসেনি, তুই গিয়েছিলি। আল্লাহ না করুক এমন একটা দিন রাত তোর জীবনে না আসুক। এলিনা মেয়েটা কেমন আমি খুব ভালো করেই জানি। বিয়ে করছিস কর, আজ এই মুহূর্তে আমাদের বন্ধুত্ব শেষ। নির্জন সাজ্জাদের হাত থেকে কলার ছাড়িয়ে ব্রিজ থেকে নেমে বাইকে উঠে বসল। সাজ্জাদ পেছন থেকে চিৎকার করে বলে উঠল, একদিন তুই বুঝবি কি হারিয়েছিস, খুব ভালো করেই বুঝবি। তবে সেই দিন কোনো লাভ হবে না। আঘাতে আঘাতে মানুষ পাথর হয়ে যায়, চাইলেও সেই পাথরে আর ফুল ফোটানো যায় না। এখনো সময় আছে, সব ঠিক করে ফেল। নির্জন আকাশের দিকে তাকিয়ে চোখে চশমা পরে বাইক নিয়ে এক টানে চোখের আড়লে চলে গেল। ছোঁয়া এলোমেলো হাতে ডায়েরি খুঁজে বের করলো। কাল থেকে নিজের ভাবা মানুষটা অন্য কারো কিভাবে সহ্য করবে? ছোঁয়া এত সুন্দর পৃথিবীটা কেমন দমবন্ধকর লাগছে। সুন্দর ভালো একটা পৃষ্ঠা দেখে লিখতে শুরু করলো। শেষবার যখন তীব্র আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না, উত্তরে তুমি বলেছিলে এরকম বহু মানুষ ঠকে। অতঃপর বুঝেছিলাম ছেড়ে যাওয়াই তোমার উদ্দেশ্য ছিল, বাকি সব তো নিছক অভিনয় মাত্র। তুমি আজ এমনভাবে ভুলে আছো যেন আমাদের কখনো দেখাই হয়নি। আমি চোখ বন্ধ করলে এখনও তোমাকে দেখতে পাই, যেভাবে তৃষ্ণার্ত ক্লান্ত পাখি বিস্তীর্ণ মরুভূমিতে দেখে মরীচিকা। আমি বারবার বলেছিলাম আমাকে ভালোবাসতে এসো না। যেদিন থেকে আমায় ভালোবাসবে সেদিন থেকে তোমার পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। কিন্তু আজ দেখো আমার পৃথিবীতে কত শান্তি।
আর আমার পৃথিবীর সাথে যুদ্ধ করে যাচ্ছি আমি প্রতিনিয়ত, বেঁচে থাকার যুদ্ধ। এখন তুমি আমার কাছে এক অপরিসীম হাহাকার, যে হাহাকার সমর্পিত হয়ে রচিত হয়েছে শেষ গল্পের উপসংহার। এদিকে দরজার এপাশে আমি ঠাই দাঁড়িয়ে তোমার ফিরবার অপেক্ষায়। ক্যালেন্ডারের কয়েকটা পাতা পিছনে উল্টালেই ভেসে ওঠে আমাদের অনর প্রেমের দৃশ্য। তোমার বাড়ি থেকে যখন আমাদের মা মেয়েকে অপমান করে বের করে দেয় তোমার মা, আমি শুধু চাতক পাখির মতো চারপাশে তোমাকে খুঁজেছি। যখন বলেছিল খুনির মেয়ে আমার ছেলের বউ হতে পারে না, তখন আমি তোমার অপেক্ষা করেছি। মৃত মানুষকে আর কিভাবে শাস্তি দেওয়া যায় বলবে? তুমি এসেছো 5 বছরের লুকোচুরি ভালোবাসার সমাপ্তি ঘটাতে। এই শহরে যারা স্বপ্ন দেখে তাদের মধ্যে আমি সবচেয়ে নিকৃষ্ট একটা সত্তা। খুনির মেয়ের হয়তো স্বপ্ন দেখা সাজে না, তুমি তো সব জানতে, অথচ আজ সব মিথ্যা অভিযোগ আমার ওপর দিয়ে দিলে। আজ খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কখনো ভালোবেসেছো কি? আমি আজ আর কান্না করি না, আমার সকল কান্না জমিয়ে রেখেছি তোমার জন্য। আমি সেদিনের অপেক্ষায় রয়েছি, যেদিন তোমারও ঠিক আমার মতো বিষাদে ছেয়ে যাবে মন, আর হৃদয় হবে রক্তাক্ত। সেদিন আমি তোমার জন্য কাঁদব, তোমায় হারিয়ে ফেলেছি ভেবে কাঁদব না। আমার বিষাদের একটু করে তুমি অনুভব করছে বলে কাঁদব। আমার বিষাদের রং নীল নয়, নিখোঁজ কালো। ছোঁয়া ডায়েরিটা বন্ধ করে কলম পাশে রেখে টেবিলের উপর চোখ বন্ধ করে নিল। মানুষটা তার না, কখনো তার ছিল না। মহুয়া নিজের কাজ শেষ করে আলবির পাশে এসে শুয়ে পড়ল। মিম বই হাতে নিয়ে চশমা ঠেলে মহুয়ার রুমে নক করল। দরজা খোলা আছে, চলে আয়। মিম রুমে এসে এদিক ওদিক তাকালো। মহুয়া ফ্রুকুচকে তাকাতে মিম দাঁত বের করে হেসে বলে উঠল, আপা আজ কি হয়েছে জানিস? মহুয়ার কোনো আগ্রহ দেখলো না জানার, তাও মিম চশমা উপরে তুলে আয়েসি করে বিছানায় বসল। জলদি বলে বের হ, অফিস যেতে হবে সকালে। আগে শুনবি তো কি হয়েছে। আজ ভার্সিটি থেকে বাসায় এসে দেখি সামনে যে বাড়িটা আছে না, মাঝে মাঝে ছাদে কাঁথা সেলাই করে, পান খেয়ে দাঁত লাল করে রাখে মহিলাটা, তোকে দেখলেই মুখ কালো করে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি বলবি সেটা বল। মিম মুচকি হেসে বলল, উনি আজ তোর জন্য বিয়ে নিয়ে এসেছে। মহুয়া বিরক্ত হলো। বিয়ে নিয়ে এসছে মানে কি? আমার একটা 4 বছরের বাচ্চা আছে, নাকে নাকফুল, হাতে চুড়ি, তাও মহিলার সমস্যা কি? তাতে কি, ওনার ছেলে নাকি তোকে পছন্দ। মহিলা তো সারা এলাকা বলেছে তোর জামাই নাকি মদ গাঁজা খেয়ে রাতে বাড়িতে এসে মারধর করে, কোনো কাজ করে না, সেই জন্য তুই ছেড়ে দিয়েছিস। আরেকজন তো এই কথা শুনে বলে উঠল, প্রিন্সেস ডায়নাও সুন্দরী ছিল, কিন্তু তাও স্বামীকে আঁচলে বাঁধতে পারেনি। তুইও তো সুন্দরী, ঠিক প্রিন্সেস ডায়নার মতো, তাও নাকি স্বামীকে ঠিক করতে পারিসনি। প্রিন্সেস ডায়না আর তোর কপাল নাকি একই। সুন্দরী মেয়েদের স্বামী ভালো থাকে না, সংসার হয় না, এগুলো শুনলে রাগ হয় না বল? আমিও 2-4টা কথা শুনিয়ে দিয়েছি। ওই মহিলা আমাকে পছন্দ করে না মিম, সেটা তুই সহ পুরো পাড়ার লোক জানে। আমরা কারোর সাথে তেমন মিশি না যে যা ইচ্ছে বলুক, তাতে কান না দিয়ে চুপ থাকবি। একদিন 2 দিন 3 দিনের দিন এমনিতে রেসপন্স না পেলে চুপ হয়ে যাবে। উনি তো তোকে হিংসে করে, ওনার মেয়ে কুচকুচে কালো আর তুই দেখতে পরীর মতো। স্বাভাবিক, সব মহিলা মেয়েরাই হিংসে করবে। মজার বিষয় কি জানিস? না বললে জানবো কিভাবে? মহিলা পান খেয়ে দাঁত বের করে সারা পাড়া তোর সৌন্দর্য নিয়ে এটা সেটা বলে বেড়ায়, আর ঘরের বেডির ছেলেই তোর সাথে বিয়ে না দিলে খাবার খাবে না বলে অনশন শুরু করেছে। বলে মিম হাসতে শুরু করল। মিমের সাথে মহুয়াও হাসল। ছাদে উঠলেই ছেলেটাকে দেখা যায়। সে যেন নোট করে নিয়েছে মহুয়া কখন বাড়ি থেকে বের হয়, কখন ছাদে যায়। মিম তো নাম দিয়েছে 4 চোখওয়ালা গাধা। চশমা ঠেলে তাকিয়ে থাকে মহুয়ার দিকে। যদিও এখনো মহুয়ার সাথে কথা হয়নি, আজ 5 বছর ধরে দেখে আসছে। ছেলে বোকা টাইপের দেখতেই বোঝা যায়। আম্মা তো একদম মুখের উপর বলে দিয়েছে, আমার মেয়ে রাজি থাকলে আমার আপত্তি নেই, তবে মেয়ে রাজি না হলে আমি আগাতে পারবো না। সকালেই দেখবি তোর হাতে পায়ে ধরছে। মহুয়া আলবির মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, ওকে সাবধানে রাখবি। আমি পারলে ওকে আমার সাথে অফিসে নিয়ে যেতাম। জানিসই তো আমাদের বস কেমন। আমি কাল অন্য কোথাও আমাকে
বদলি করে দেওয়ার জন্য লেটার জমা দিব। কেন? এখানে আজ 5 বছর ধরে আছি আপু, আবার অন্য কোথাও কেন? নিজের শহর ছেড়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। আমরা তো কোনো দোষ করিনি, তাও কেন এত কিছু? এটা যে আমার পাপের শাস্তি, ভালোবাসার মতো বড় পাপ করেছিলাম তার শাস্তি, কারো বিশ্বাস ভাঙার শাস্তি। মৃত্যু পর্যন্ত এই শাস্তি আমার পিছু ছাড়বে না। আহনাফ ভাইয়াকে সবটা বলে দিলে হয়তো। যা, রুমে যা, অনেক রাত হয়েছে। খুব মিম চশমা ঠেলে বই হাতে নিয়ে উঠে দাঁড়ালো। মহুয়া মিমের যাওয়ার দিকে তাকিয়ে চোখের কোনার পানিটা মুছে নিল। আজ ওর এই পরিস্থিতিও নিজে তৈরি করেছে। আহনাফের বিশ্বাস ভেঙেছে। লোকটা আজও ওকে একাকার সমান ঘৃণা করে। যে চোখে ভালোবাসা ছিল সেই চোখে ঘৃণা কিভাবে সহ্য করবে মহুয়া? তাই তো পালিয়ে বেড়াচ্ছে। উনি কি বিয়ে করেছে? আজ একবার খুব দেখতে ইচ্ছে করছে মানুষটাকে। মহুয়া কি একবার কল দিবে? আজ 5টা বছর পর মানুষের কণ্ঠস্বর শুনে নিবে। আজ যার জন্য আকাশ সমান দূরত্ব নিয়ে তাকে কিছুতেই ছাড়বে না মহুয়া। খুব শাস্তি পেতে হবে তোমাকে। নিজ থেকে ফাঁদে পা দিতে যাচ্ছ। আমি নিজ হাতে তোমাকে শাস্তি দিব। আমার থেকে আমার স্বামীকে কেড়ে নেওয়ার শাস্তি। 5 বছর আগের হিসাব সব চুকিয়ে নিব। এই 5 বছর হারানোর সব কিছুর হিসাব ফিরিয়ে দিব। বুঝিয়ে দিব কাছের মানুষ হারানোর যন্ত্রণা। রাত 2টায় বাড়ির দরজায় এসে দাঁড়ালো আহনাফ। দরজা খুলে দাঁড়িয়ে আছে আমিনা বেগম। চোখে মুখে ছেলেকে দেখার ব্যাকুলতা। ছেলেকে দেখতে জড়িয়ে ধরে রাখলেন। আহনাফ এক হাতে মাকে জড়িয়ে ধরল। কত বছর পর বাড়িতে পা রাখতে যাচ্ছে। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করলো। বাড়িতে আসতে বুক কেমন ফাঁকা মনে হলো। সবার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। কেউ ঘুমায়নি। আহনাফ আসছে শুনে বাড়িতে আনন্দের শেষ নেই। তার মধ্যে বাড়ি ভর্তি মেহমান। আহনাফ এত মানুষ দেখে কিছুটা অবাক হলো, প্রকাশ করলো না। সবার সাথে টুকটাক কথা বলে নিজের রুমে চলে গেল। আমিনা বেগম ছেলেকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলল। কেমন শুকিয়ে গেছে, নিশ্চয়ই ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, নিজের যত্ন নেয়নি। আজ নিজ হাতে খাইয়ে দিবেন ছেলেকে। শ্রাবণ নিজেও ভীষণ খুশি হল আহনাফকে দেখে। মেঘলাকে জোর করে ঘুম পাড়িয়েছে। এই সময় রাত জাগলে বাবুর সমস্যা হবে। নিজের বাসা আসলো 3টার দিকে। বাড়িতে এসে সবাইকে জেগে থাকতে দেখে বিরক্ত হয়ে পড়ল। আগামীকাল আমার বিয়ে, তোমাদের চোখে ঘুম নেই? কি আজব! যার বিয়ে তার খবর নেই, বাড়ির মানুষের ঘুম নেই। আমিনা বেগম রেগে তাকালো নির্জনের দিকে। নির্জন চুপ হয়ে গেল। বর্মা ইদানিং নির্জনের সাথে তেমন কথাই বলে না। বিয়ের কথা উঠলেই রেগে যান। নির্জন এক গ্লাস পানি খেয়ে উপরে উঠতে গিয়েও থমকে যায়। চোখ কষলে আবার তাকায়। না সে ভুল দেখছে না, ওর সামনে আহনাফ দাঁড়িয়ে। তাহলে কি আহনাফ ওর বিয়ের খবর পেয়ে বিয়ের জন্য এসেছে? নির্জন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আহনাফকে। আহনাফ নিজেও বুকে জড়িয়ে ধরল নির্জনকে। নির্জন আহনাফের সাথে বসে টুকটাক কথা বলে নিজের রুমে যাওয়ার জন্য উঠতেই আহনাফ বলে উঠল, ফুপিমণি আর ছোঁয়া কোথায়? ওদের দেখলাম না, ঘুমিয়ে আছে মনে হয়। আমিনা বেগমের হাত থেমে গেল। নির্জন পা বাড়াতে গিয়েও থমকে গেল। হালিমা বেগম আহনাফের জন্য খাবার টেবিলে সাজিয়ে বলে উঠল, খাবার খেতে আসো আহনাফ, এসব বিষয়ে পরে কথা হবে। আজ এসেছো, রেস্ট নাও, আস্তে ধীরে সব জানতে পারবে। আহনাফ কথা বাড়লো না, রেস্ট নিতে হবে। বাড়িটার দিকে একবার তাকালো। কত বদলে গেছে বাড়ি। এত সাজগোজ বাড়িটা দেখতে বিয়ে বাড়ি মনে হচ্ছে। সবাই বেশ ভালো আছে। বাড়িতে কি কারো বিয়ে? আহনাফ মাথা না কামিয়ে টেবিলের দিকে চলে গেল। বাড়িতে যা ইচ্ছে হোক, আহনাফ যে কাজের জন্য এসেছে তা শেষ করেই চলে যাবে। নির্জন মায়ের রুমে প্রবেশ করে গুড়িসুটি মেরে মায়ের কোলে মাথা রাখলো। হালিমা বেগম ছেলের মাথায় হাত রাখলে। নির্জন ভাঙা কণ্ঠে বলে উঠল, আম্মু একবার ভেবে দেখো না, এখানে তো ওর দোষ নেই। তোমাকে সব সময় ভালো রাখতে চেয়েছে। প্লিজ আম্মু, এত পাষাণ হইও না। আমি ওকে ছাড়া বেঁচে থেকেও মৃত হয়ে যাচ্ছি। এমনটা হতে থাকলে আমি শেষ হয়ে যাব। তোমার কসম, তুমি ফিরিয়ে নাও, ওকে ফিরিয়ে আনো। এতটা কঠিন তো তুমি না, তাহলে আজ কেন হতে চাইছো? এটা তো ওদের দোষ ছিল না। তুমি জানো এলিনা কেমন মেয়ে, ওর সাথে সংসার করাচ্ছে আমাকে মেরে ফেলো। আজ আমি তোমার সামনে ভীষণ অসহায়, আর এই কঠিন খেলার অভিনয় করতে পারছি না। হালিমা বেগম চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইলেন ছেলের দিকে। শ্রাবণ রুমে এসে দেখলো মেঘলা কেমন এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। শ্রাবণ মেঘলার চুলগুলো সরিয়ে বেঁধে দিল একটা কাপড় পানিতে ভিজিয়ে। এনে মেঘলার হাত পা গলা মুখ
আলতো করে মুছিয়ে দিল। মানুষ বলে সময়ের সাথে নাকি ভালোবাসা ফিকে হয়ে যায়। শ্রাবণ তো দিন দিন এই মেয়েটার ভালোবাসা ডুবে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসা শ্রাবণের পক্ষে কখনো সম্ভব নয়। আমি প্রতিদিন নতুনভাবে আপনার প্রেমে পড়ি। চাইলে একজনকে হাজারভাবে ভালোবাসা যায়। আমি আপনার মাঝে নিজের সুখ শান্তি খুঁজে পাই। অফিস থেকে এসে আপনার মুখ দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। মেঘলার গরম একটু বেশি লাগে, শরীরে ঠান্ডা পেয়ে আরামে ঘুমাচ্ছে। মেঘলার কপালে গভীর একটা চুমো দিয়ে বলে উঠল, জীবনের শেষ দিনেও আপনাকে আমার পাশে চাই। বৃদ্ধ বয়সে যখন চশমা খুঁজে পাবো না, আপনি হাতে তুলে দিবেন আর বলবেন তুমি বড্ড মন ভোলা। সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে গেল আহনাফ। আমিনা বেগম বারবার নিষেধ করলেন আজ বাড়ি থেকে বের হতে। বাড়িতে এত বড় অনুষ্ঠান, হালিমা বেগমের ছেলের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেননি। আহনাফ মায়ের সাথে টুকটাক কথা বলে দরকারি কাজ আছে বলে বেরিয়ে গেল। এই বিয়েতে ওর কোনো ইন্টারেস্ট নেই। নিরুপমা বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে, কেন গেছে, কি হয়েছিল আহনাফ জিজ্ঞেস করে উত্তর পায়নি। সবার এক কথা, আগে বিয়ে শেষ হোক, তারপর বসে এই বিষয়ে কথা বলবে। ছোঁয়া ঘোমটা দিয়ে বাসা থেকে বের হতে নিরুপমা মেয়েকে ডাকলেন। ছোঁয়া ভয় চুপসে গেল। কোথায় যাচ্ছ? আম্মু, আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ? ছোঁয়া ভয় মাথা নিচু করে নিল। নিরুপমা যা বুঝার বুঝে নিল। একবার ভালো করে মেয়ের দিকে তাকালো। সাদা সালোয়ার কামিজ, চুল বিনুনি করা, চোখে চশমা, চোখে মুখে কোনো সাজ নেই। ভীষণ স্নিগ্ধ লাগছে ছোঁয়াকে। আমি নিষেধ করেছিলাম ওই বাড়িতে পা রাখতে। এটাই শেষ আম্মু, আমি ভাবিকে কথা দিয়েছি। তাই বলে বিধবা সেজে যাচ্ছ কেন? আমার হসপিটাল যেতে হবে আম্মু, ওই বাড়িতে কিছু সময়ের জন্য যাচ্ছি। নিরুপমা মেয়েকে কিছু বলল না। মেয়ে যথেষ্ট বড় হয়েছে, সে এখন একজন ডক্টর। ছোঁয়া কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে বের হয়ে গেল। পেছন থেকে এক বুক যন্ত্রণা নিয়ে তাকিয়ে রইল নিরুপমা। কাছের মানুষগুলো বদলে গেল, এতে কষ্ট হয় কেন? আমরা যাদের আপন ভাবি তারা আমাদের আপন ভাবে না কেন? এক জীবনে যন্ত্রণা, শেষ হলো না নিরুপমা। শান্তি কোথায়? বিশ্বাস আর ভালোবাসার উপর আজকাল বিশ্বাস উঠে গেছে। দিন শেষে সবাই স্বার্থ খুঁজে। সকাল থেকে মিম একের পর এক কল করে দিয়ে যাচ্ছে মহুয়াকে। আজ অফিসে কাজ থাকায় একটু জলদি অফিসে চলে আসতে হয়েছে। মিম মহুয়ার অফিসের নিচে এসে অবাক। কল দিল, মহুয়া মোবাইল বন্ধ। সেই 8টা থেকে কল দিয়ে যাচ্ছে, এখন বাজে 11টা। মিম অফিসের ভেতরে গিয়ে খোঁজ করলো মহুয়ার। ভাগ্য ভালো, পেয়েও গেল। মহুয়া অবাক হলো মিমকে দেখে। মিমকে এক সাইডে নিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অফিসে কেন এসেছিস? জানিস তো বস কেমন। মিমের চোখ মুখ লাল হয়ে আছে। মহুয়া ভয় পেয়ে গেল। মিম কি হয়েছে মিম? হেঁচকে তুলে কাঁদতে শুরু করলো। আলবিকে সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো করে সব জায়গায় দেখেছিস তুই? কথাটা শুনতে মুহূর্তে মহুয়ার মুখের রং পাল্টে গেল। মহুয়া কোনো দিক না তাকিয়ে অফিস থেকে বের হয়ে গেল। কোথায় খুঁজবে প্রথমে? খুঁজতে খুঁজতে কোথাও বাকি রাখেনি মহুয়া। বাসার নিচে এসে বসেই কাঁদতে শুরু করলো। মোবাইলে টুংটাং শব্দ শুনে মিম হাতে নিল ফোন। মেসেজ পড়ে দ্রুত মহুয়ার হাতে দিল। মহুয়া মেসেজটা দেখে চোখ মুখ শক্ত হয়ে গেল। বুঝতে বাকি নেই আলবি এখন কোথায়। আলবির কোনো ক্ষতি করলো না তো? মহুয়া অ্যাড্রেস দেখে বেরিয়ে পড়লো। মহুয়ার পিছু পিছু বের হলো মিমও। ছোঁয়া বাড়ির সামনে এসে চারপাশে একবার নজর পড়ালো। কি সুন্দর করে পুরো বাড়ির আশপাশ সাজানো হয়েছে। এত জাঁকজমকের ভেতর ছোঁয়াকে ভীষণ নর্মাল দেখাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে গেল বাড়ির দিকে। বাড়ির বাগানের বড় করে আয়োজন করা হয়েছে। ফুল গাছগুলো অর্ধেক নেই। ভীষণ কষ্ট লাগলো ফুল গাছগুলোর জন্য। ছোঁয়ার খুব প্রিয় ছিল ফুল গাছগুলো। স্টেজের পাশাপাশি বসে আছে নির্জন এলিনা। এলিনার মুখ থেকে হাসি সরছেই না। নির্জন পাথরের মতো বসে আছে। ফটোগ্রাফার বিরক্ত হয়ে যাচ্ছে নির্জনের আচরণে। না হাসলে কি ছবি সুন্দর হয়? এই জন্য লোকে বলে পুলিশ মানুষ কসাই, এদের মনে ভালোবাসা নেই। আজ বিয়ের দিনেও রোবট সেজে আছে। বিড়বিড় করে ক্যামেরাম্যান আমার ছবি তুলল। ছোঁয়া দূর থেকে হাসল। হাতের চিরকুটের দিকে তাকিয়ে বলল, এটাই আমার দেওয়া শেষ উপহার। তারপর আপনি সম্পূর্ণ অন্য কারো। অনেকদিন পর দেখা। ছোঁয়া চমকে পেছনে ফিরে তাকালো। ছেলেটা মিষ্টি হেসে বলল, অনেক দিন নয়, বছর পর দেখা। ছোঁয়া তাকিয়ে বলল ছেলেটার দিকে, চিনতে পারছেন না? রাফি। যাক, অবশেষে চিনতে তো পেরেছেন। ছোঁয়া হাসার চেষ্টা করলো। রাফি ছোঁয়ার দিকে ভালো করে তাকালো। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ, খুব সাধারণ একটা মেয়ে।
দাঁড়িয়ে আছে ওর সামনে। ছোঁয়া তো এমন নয়, কত চঞ্চল একটা মেয়ে ছিল। এই ছোঁয়া আর আগের ছোঁয়ার মধ্যে বিশাল এক তফাৎ। রাবির এভাবে তাকানোতে অপ্রস্তুত হয়ে পড়ল ছোঁয়া। আপনি এখানে? কাজিনের বিয়ে। এলিনা আমার খালাতো বোন, আজ থেকে আপনি আমার বেআইন। ছোঁয়া হাসল। পেছন ফিরে চলে যেতে নিলে রাফি বলে উঠল, এখন কি করছো? তোমার স্বামী কেমন আছে? হাসল ছোঁয়া। এখনো বিয়ে করেনি আর স্বামী? তাও পেছন ফিরে বলল, ভালো। রাফি তাকিয়ে রইল ছোঁয়ার যাওয়ার দিকে। ছোঁয়া কারোর সাথে দেখা না করে বিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। হসপিটালে যেতে হবে। নিয়ে আসা চিঠিটা রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে দিল। মনে মনে বলে উঠল, লোকে যাহার নাম দিয়াছে প্রেম, আমি তাহার নাম দিয়াছি বিষবাদ। রাস্তার পাশে একটা বিড়াল ছানা দেখে হাঁটু কেড়ে বসলো, মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মানুষের চেয়েও পশু পাখির ভালোবাসা স্বার্থহীন। ছোঁয়া বাড়ি থেকে বের হতেই একদল লোক বাড়িতে প্রবেশ করলো। বিয়ে বাড়ির সব ভাঙচুর শুরু করলো। হইচই বেঁধে গেল পুরো বিয়ে বাড়িতে। ডাস্টবিনে ফেলে দেওয়া চিঠিটা খুব যত্ন করে কেউ কুড়িয়ে নিল। মহুয়া রাস্তার পাশে তাকিয়ে দেখলো আলভি আইসক্রিম খাচ্ছে বসে। মহুয়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আলভিকে। চোখ থেকে পানি পড়ছে। কতটা ভয় পেয়েছিল ছেলের জন্য। একটু জন্য মনে হয়েছিল পৃথিবীটা বুঝে অন্ধকার হয়ে আসলো। আলভিও আম্মুকে পেয়ে জড়িয়ে ধরল। মহুয়া আলভির সারা মুখে চুমু দিয়ে বুকে টেনে নিল। আলভি চুপটি করে মায়ের বুকে মাথা রেখে আছে। মহুয়া চোখের পানি মুছে রেগে তাকালো সামনে। পকেটে এক হাত দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে মাহিন। মহুয়া রেগে আলভিকে সরিয়ে মাহিনের কলার চেপে ধরল। রাস্তার মানুষ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। তোকে আগেও সাবধান করেছি আমাদের মা ছেলে থেকে দূরে থাকতে। কোন সাহসে আমার ছেলেকে নিয়ে এসছিস? মাহিন হেসে তাকিয়ে আছে হিংস্র বাঘিনী মহুয়ার দিকে। মহুয়াকে দেখতে এখন হিংস্র বাঘিনী মনে হচ্ছে। মাহিনের হাসি শরীরে আগুন ধরিয়ে দিল মহুয়ার। আমার থেকে আর কি চাই? সব কেড়ে নিয়েও শান্তি হয়নি তোর? তোমাকেই তো পাওয়া হলো না। মহুয়া মাহিনের কলার চেপে ধরে বলে উঠল, এই জীবনে হয়তো কোনো পাওয়া হবে না। এই জীবনে হয়তো কখনো পাওয়া হবে না। দিকে অন্যের বউয়ের দিকে তাকানো পুরুষদের আমার ঘৃণা হয়। তুমি এখন অন্যের বউ নেই। এই জীবনে না পাওয়া হলে পরের জন্ম বলে কিছু থাকলে তখন আমি তোমার পিছু নেব। তোর মতো পুরুষদের দেখলেই ঘৃণা হয়। ঘৃণা থেকে একদিন ভালোবাসা হয়ে যাবে। ভালোবাসায় না রাখলেও ঘৃণায় রেখেছো, এটাই অনেক। সাইকো, তোর মৃত্যু আমার কাছে নিয়ে এসছে। এর আগেও অনেকবার চেষ্টা করেছিলে, পেরেছো? মহুয়া রাগে দুঃখে মাহিনের কলার ছেড়ে দিল। আমার থেকে আমার স্বামীর সংসার সব কেড়ে নিয়েছো। এখন তো থেমে যাও, না হয় আমি নিজেই শেষ হয়ে যাব। তোমার স্বামী কতটুকু বিশ্বাস করতো তোমাকে? সে কি একবার তোমার খোঁজ নিয়েছে? আমার স্বামীর বিষয়ে আর একটা কথাও শুনতে চাই না তোমার মতো পাপীর মুখে। সে তোমার মতো জঘন্য মানুষ নয়। আমি তার বিশ্বাস ভালোবাসাকে ঠকিয়েছি তোমার জন্য। আমার থেকে যেভাবে আমার সব কেড়ে নিয়েছো, ঠিক সেভাবে এক এক করে সব হারাবে তুমি। মাহিন হাসল বিশ্রী হাসি। মহুয়ার দিকে এগিয়ে আসতে নিলে এক চিৎকারে সবাই পেছনে ফিরে তাকালো। মিম চিৎকার দিয়ে ছুটে গেল রাস্তার পাশে আলভি ছিটকে পড়া শরীরের কাছে। মহুয়া ছেলের রক্ত মাখা হাতটা দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।